ভালোবাসিস আমায়, কিছু বলতে হবে না তোকে। শুধু যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে শুধু হুম বল। হৃদি অপেক্ষা করল না, ছোট করে বলল, হুম। তাহলে আমি যা বলবো তাই করবি? হুম, করব। আমি জানি তুই ভালোবাসিস আমায়, কিছু বলতে হবে না তোকে। শুধু যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে শুধু হুম বল। হৃদি অপেক্ষা করল না, ছোট্ট করে বলল, হুম। ভর সন্ধ্যা, নিস্তব্ধ আধার শহরের ব্যস্ত রাস্তা খানিক ছুঁয়েছে। অনিলে গা ভাসিয়ে তীর করে কাঁপছে গাছের পাতা। ওসমান সাহেবের পা জড়িয়ে মাঝে মাঝে ফুপিয়ে উঠছে হৃদিতা। কান্নার রেশ এখনো কাটেনি। ওসমান সাহেব সেই কখন থেকে মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু হৃদি অবুঝ। ওসমান সাহেব না পারছেন কান্না থামাতে, না পারছেন নিজের পা দুটো ছাড়িয়ে নিতে। বারান্দার দরজায় মাথা ঠেকিয়ে মেয়ের সাথে চোখের পানি ফেলছেন হৃদিতার মা। হৃদি একটু শান্ত হতেই ওকে ধরে ওঠানোর চেষ্টা করলেন তিনি। হৃদি দুর্বল শরীরে মায়ের হাতটা ছাড়িয়ে নিয়ে আবারও শক্ত করে ওসমান সাহেবের পা জোড়া জড়িয়ে ধরল। হাঁটুর কাছে মাথা ঠেকিয়ে ভাঙা কণ্ঠে অভিমান নিয়ে বলল, বাবা, তুমি না বলেছিলে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে? কি হলো এটা বাবা? সময়ের সাথে তো সবকিছু উল্টে গেল। সব শেষে কি এটাই প্রাপ্য ছিল আমার? কি দোষ করেছি আমি? শান্ত হও আম্মা, সব ঠিক হয়ে যাবে। আবারও মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? কিছুই ঠিক হবে না আর। সবকিছু প্রজ্জ্বল ভাই নিজের হাতে শেষ করেছে আজ। ওসমান সাহেব কিছু বলার মতো খুঁজে পেলেন না। বরাবরের মতো মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেন। প্রজ্জ্বল যা করতে চেয়েছে তা হৃদির ভালোর জন্য। কি বা বলবেন তিনি? হৃদি মাথা তুলে তাকালো ওর বাবার দিকে। চোখে লেগে থাকা পানির ফোঁটা মুছে নিয়ে টান টান কণ্ঠে বলল, বাবা, বলো আম্মা। প্রজ্জ্বল ভাই যা করেছে তা কি ঠিক করেছে? তোমার কি মনে হয়? মেয়ের রাগী কণ্ঠের আওয়াজে কিছুটা অবাক হয়ে গেল ওসমান সাহেব। সেই ঘন্টা তিনেক ধরে কাঁদছে হৃদিতা, এত বুঝিয়েও কোনো কথা শোনেনি। অথচ হঠাৎ এমন উদ্ভট প্রশ্ন কেন করছে? ওসমান সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, প্রজ্জ্বল কেন এই সিদ্ধান্ত নিয়েছিল সেটা বলছি আমি তোমায়। আমি এই সামান্য কারণে প্রথম থেকেই এতে দ্বিমত পোষণ করে এসেছি, কিন্তু তুমি তো জানোই প্রজ্জ্বলের জেদ সম্পর্কে। হৃদি হঠাৎই মুচকে হাসল। মেয়ের মুখে হাসি দেখে কিছুটা আকস্মিকতার সাথে খুশিও হলেন ওসমান সাহেব। মেয়ের হাসির রহস্য জানতে সেদিকে তাকাতেই হৃদি বলল, প্রজ্জ্বল ভাই সামান্য একটা কারণ নিয়ে যতটা কষ্ট আমায় দিয়েছে তার শাস্তি তো ওনাকে পেতেই হবে। তুমি আমাকে সাহায্য করবে তো বাবা? ওসমান সাহেব মেয়ের রহস্যময় হাসি দেখে কিছু একটা আঁচ করলেন। তিনিও মুচকি হেসে মেয়েকে আশ্বস্ত করলেন তিনি আছেন সব সময় তার মেয়ের সাথে। হৃদি বাবার সম্মতি পেতেই বলল, ফুপিকে ফোন লাগাও তাড়াতাড়ি। ওসমান সাহেব তাই করলেন। মেয়ের কথায় আর প্রশ্ন না এনে তার বড় বোন সুফিয়াকে ফোন লাগালেন তিনি। এই, তোরা বাবা মেয়েতে মিলে কি বুদ্ধি পাকিয়েছিস শুনি? আমাকেও নে তোদের সাথে। দিদিটা ওর মায়ের কথা শুনে হাসলো। হাতের ইশারায় মাকে কাছে ডেকে শক্ত করে জড়িয়ে ধরল। ওসমান সাহেব ফোন হাতে নিয়েই মেয়েকে দেখতে লাগলেন। কতটা স্ট্রং ওনার মেয়ে, বারবার ভেঙে পড়েও নিমেষেই উঠে দাঁড়াতে জানে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই ওসমান সাহেব ফোনটা এগিয়ে দিলেন হৃদিতার দিকে। হৃদি ওর মাকে ছেড়ে দিয়ে ফোন হাতে নিল। কানে ফোন লাগিয়ে সালাম দেওয়ার পর হৃদিতা চুপ থাকলো বেশ কিছুক্ষণ। কারণ ওপাশ থেকে সুফিয়া আনাম অভিযোগের পর্সা মেলে ধরে রেখেছেন। হৃদি ভুলে গেছে ও বাড়ি যায় না, আগের মতো কথা বলে না ইত্যাদি। হৃদি ঠোঁট এলিয়ে আবারও হাসল। সুফিয়া আনামের অভিযোগ শেষ হতেই হৃদি প্রশ্ন ছুড়ল, ফুপি, তোমার একটা ডাক্তার বান্ধবী আছে না? সুফিয়া আনাম হৃদির কথায় সায় দিতে বিশ্বজয়ের হাসি দিল হৃদিতা। প্রজ্জ্বলের দেওয়া একটা ছোট্ট গড়নের পেন্ডেন্ট গলায় ঝুলিয়ে সাজগোজ সম্পূর্ণ করে মিররের সামনে থেকে উঠে দাঁড়ালো হৃদিতা।
পরনে ভারী কাতানের শাড়ি জড়িয়েছে আজ। পাত্রপক্ষ দেখতে আসবে বলে কথা। লম্বা চুলের কয়েক কাছি হাত দিয়ে সামনে টেনে দিতে কিছু একটা খেয়াল করলো হৃদি। মাথার পিছনের কিছু অংশ জুড়ে শর্ট লেয়ার কাটের মতো কিছু চুল। চুলগুলো আগে কখনো খেয়াল করেনি তা কিন্তু নয়, আগেও চোখে পড়েছে। মাকে এ বিষয়ে প্রশ্ন করতেই বলেছিল অ্যাসিডের কিছু ছটা মাথায় পড়ায় সেখানের চুলগুলো কেটে ফেলা হয়েছিল। তবে হৃদি এখন বুঝতে পেরেছে এটা অ্যাসিডের জন্য নয়, ওর ব্রেন টিউমারের অপারেশনের জন্য চুলগুলো কেটে ফেলা হয়েছিল। হৃদিতা মুচকি হেসে চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নিল। হাতে চুড়ি পরতে নিয়েও আটকে গেল। মিররের সামনে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলো নিজেকে। না, চুড়ি ছাড়াই বেশ লাগছে দেখতে। কি রে রিদিতা, তোর সাজগোজ এখনো শেষ হয়নি? আজকে বিয়ে করে চলে যাবে মনে হচ্ছে। হাঁক ছাড়তে ছাড়তে হৃদিতার ঘরে ঢুকলেন সুফিয়া আনাম। ঘরে ঢুকে হৃদিতাকে সামনে দেখে মুচকে হেসে তিনি হৃদিওর ফুপুকে রাগাতে মজার ছলে বলল, সেটাই তো, আজকে চলে যাব আমি। এ বাড়ি আর থাকবো না। তোমরা সবাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ। শুধু বাড়ি থেকে নয়, একদম এই দেশ থেকে বের করে দেওয়ার প্ল্যান এঁটেছ। আমি চলে গেলে তোমার আর তোমার ছেলের খুব ভালো হবে বলো। তোমার ছেলে নতুন একটা বউ পাবে আর তুমি পাবে নতুন বৌমা। তোমার ছেলে তো বেশি উঠে পড়ে লেগেছে আমাকে বিদায় করতে। সোজা ফরেনার ধরে এনেছে। তার নাকি ভালো বন্ধু, ভালো চাকরি করে, আমাকে ভালো রাখবে, ইত্যাদি ইত্যাদি। ওরে আম্মা জান, চুপ কর, দয়া করে চুপ কর। তোর এই বকবকানি থামিয়ে নিচে আয়। ছেলের বাড়ির লোকজন চলে এসেছে, আমি গেলাম, তাড়াতাড়ি চলে আয়। সুফিয়া আনাম চলে যেতেই হৃদিতা ড্রেসিং টেবিলের সামনে বসে ওর সানগ্লাসটা উঠিয়ে নিল হাতে। দু গ্লাসে দুটো ফু দিয়ে সানগ্লাসটা চোখে লাগিয়ে নিজের প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে বলল, প্রজ্জ্বল ভাই তার ভালোবাসার দোহাই দিয়ে রাজি করিয়ে নিয়েছিল না? আমি যেন ছেলে পক্ষের সামনে সেজে গুজে বসে যাই। আব দেখো প্রজ্জ্বল বাবু, আগে আগে দেখো হোতা হ্যাঁ কেয়া। বারান্দার আলোটা জ্বালিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো হৃদিতা। ওর পিছে পিছেই ঘরে ঢুকলো জিশান নামের ছেলেটি। ছেলে মেয়েকে আলাদাভাবে কথা বলার জন্য পাঠানো হয়েছে। এতে অবশ্য হৃদির আগ্রহটাই একটু বেশি ছিল। হৃদি চাইছিল এই ছেলের সাথে আলাদাভাবে কথা বলতে দিক ওকে। জিশান ছেলেটার মধ্যে একটু বিদেশি বিদেশি ভাব আছে। পড়াশোনা শেষ করে বাহিরের দেশেই সেটেল হয়েছে সে। দেখতে শুনতেও কিছুটা বিদেশির মতো। হৃদি রেলিংয়ে হেলান দিয়ে ছোট ছোট চোখ করে তাকালো ছেলেটির দিকে। গায়ের রংটা মনে হচ্ছে একটু বেশি ফর্সা। প্রজ্জ্বল ভাইও তো ফর্সা, তবে এর মতো সাদা ভূত ভূত দেখায় না। মনে মনে কথাগুলো ভেবে হাসলো হৃদিতা। হাসছেন যে? হৃদিতা হাসি থামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কথা এড়াতে পাশ থেকে পানির জারটা নিয়ে গোলাপ গাছগুলোতে পানি দিতে লাগলো। আপনি কি লজ্জা পাচ্ছেন? হৃদি জারটা মেঝেতে ধিপ করে রেখে কোমরে হাত রেখে বলল, কেন? হক চুকিয়ে দুপা পিছিয়ে গেল জিশান। নেভানো কণ্ঠে বলল, না মানে অসময়ে গাছে পানি দিচ্ছেন যে, তাই বললাম আর কি। কথা বলতে সংকোচ হলে বলবেন না দয়া করে। আমার প্রজ্জ্বলের দেওয়া গাছ, আমি যখন ইচ্ছে তখন পানি দিব, সম্পূর্ণ আমার ইচ্ছা। জিশান কিছু বলল না, আরো কিছুটা পিছিয়ে রেলিংয়ের ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, প্রজ্জ্বল আর আপনার সম্পর্কে আমি সবকিছু জানি, সব এইসব বলে আমাকে ভরকাতে পারবেন না। সব জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছি আমি। হৃদির কাশি উঠে গেল। ভেবেছিল এই ছেলেকে প্রজ্জ্বল আর ওর বিয়ের কথা বলে সবকিছু সামলে নিবে, কিন্তু না, প্রজ্জ্বল আগে থেকেই সব বলে রেখেছে। তবুও হৃদি প্রশ্ন করল, আমাদের বিয়ের কথাটাও জানেন? জানি। আপনাদের ডিভোর্স হয়ে গেছে সেটাও জানি, আমার আপত্তি নেই। ডিভোর্সের কথা শুনে হৃদির কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। তবে ঢোক গিলে সেটা সামলে নিল, কারণ ও জানে এ বিষয়ে। আর হৃদিতা নিজেও ইচ্ছাই সাইন করেছে সেই কাগজে। হৃদি বলল, আপনি সব জানেন? মুচকি হেসে জিশান বলল,
সব জানি। ও তাই নাকি? তাই। আমি যে প্রজ্জ্বলের বাচ্চার মা হতে চলেছি সেটা জানেন? দাঁড়িয়ে গেল জিশান, চোখ মুখ কাচুমাচু করে বলল, হোয়াট? সবে সন্ধে 7:30। রক্তিম আলোর বলিরেখা পৃথিবীর নিচে পাড়ি জমিয়েছে অনেকক্ষণ। শহরের ঘরগুলোতে মিটমিটিয়ে চলছে সোডিয়ামের সন্ধেবাতি। বারান্দার কোনায় একটা টুলে বসে নিচের হাতের আঙ্গুলগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে রিদিতা। চেহারায় স্পষ্ট হয়েছে দুষ্টুমির ঝলক। ওর সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে একটা ফাইল নাড়াচাড়া করছে জিশান। ভুরোজোড়া কুঁচকে আছে, কপালে চিন্তার ভাঁজ। কেমন একটা অবিশ্বাস্য চাহনি নিয়ে ফাইলটা দেখছে সে। বেশ কিছুটা সময় ফাইলটা নাড়াচাড়া করে তপ্ত নিঃশ্বাস ফেলল জিশান। ভ্রু কুঞ্চিত রেখেই বাঁকা দৃষ্টিতে রিদির দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কি মজা করছেন আমার সাথে? আপনার সাথে কি আমার মজার সম্পর্ক? কথার প্রেক্ষিতে কাট কাট গলায় উত্তর দিল রিদিতা। জিশান দমালো। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা আছে রিদিতার পজিটিভ প্রেগন্যান্সি। আর ডিএনএ টেস্টের জায়গাতেও প্রজ্জ্বলের নামটা জলজল করছে। অবিশ্বাস করার জায়গা রাখেনি, তাও আবার 1-2 মাস নয়, 4 মাসের প্রেগনেন্ট রিদিতা। রিপোর্ট তো তাই বলছে। জিশান আবারও একবার রিপোর্টটা মনোযোগ দিয়ে দেখল। না, কোনো গোলমেলে কিছুই নেই। তার মানে সত্যিই রিদিতা প্রেগনেন্ট। জিশান স্বাভাবিকভাবেই ফাইলটা রিদির দিকে এগিয়ে দিল। রিদি হাত বাড়িয়ে ফাইলটা নিতেই জিশান রেলিং এ হাত ঠেস দিয়ে সামনে তাকালো। প্রজ্জ্বল আর জিশানের ফ্রেন্ডশিপটা অনেক দিনের। প্রজ্জ্বল তো সবকিছুই বলেছে, কিন্তু এই বাচ্চাটার ব্যাপারটা কেন লুকালো আমার থেকে? তাহলে কি প্রজ্জ্বল কোনোভাবে ওর অস্তিত্ব অস্বীকার করতে চাইছে? কিন্তু কেন? প্রজ্জ্বল তো এমন নয়। তাহলে কথাগুলো মনে মনে ভেবে ঘাড় ঘুরিয়ে রিদির দিকে তাকালো জিশান। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, আপনাদের মাঝে তো সবকিছুই স্বাভাবিক দেখলাম, তাহলে আপনাদের ডিভোর্স কেন হলো? আর আপনি প্রেগনেন্ট সত্ত্বেও প্রজ্জ্বল আমার সাথে কেন আপনাকে বিয়ে দিতে চাইছে? কিছুই বুঝতে পারছি না আমি, মিস রিধিতা। আমি মিস না, মিসেস। দেখুন, আমার হাতে দুটো রিং জলজল করছে। বাঁ হাতের জিশানের দিকে এগিয়ে দেখালো রিদিতা। চেহারায় এমন গম্ভীরতা এনেছে যেন সে কিচ্ছুটি জানে না। রিদির হাতের দিকে এক পলক তাকিয়ে জিশান বলল, প্রজ্জ্বল যে বলেছিল আপনাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স পেপারটা স্বচক্ষে দেখেছেন মিস্টার জিসান? রিদির প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল জিশান। এটা তো আগে ভেবে দেখেনি। প্রজ্জ্বল শুধু বলেছে ওদের বিয়ের সময় ডিভোর্স পেপারটা ওকে দিয়ে দিবে। বিশ্বাস করুন, আপনাদের কেমিস্ট্রিটা আমি বুঝতে পারছি না। আপনি যে প্রেগনেন্ট সেই ব্যাপারটা আগে থেকে জানতাম না আমি। যদি প্রজ্জ্বল প্রেগনেন্সির কথা আমাকে জানাতো তাহলেও আমি আপনাকে বিয়ে করতাম, তবে সেটা আপনি অন্য কারো স্ত্রী হলে। কিন্তু প্রজ্জ্বলের নিজের অস্তিত্ব অস্বীকার করে সেটা অন্যায়ভাবে আমার ঘাড়ে চাপিয়ে দেবে, এটা আমি মেনে নেব না। ও নিজের স্ত্রীকে এভাবে অবহেলা করছে কেন বুঝতে পারছি না। ও যে এমন জানা ছিল না আমার। তবে আপনি এত কিছু আমাকে না বলে আইনগত পদক্ষেপ নিতে পারতেন। রিদি তার প্রচন্ড ভয় হতে শুরু করলো। এবার কি বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি? না, প্রজ্জ্বল সামান্য কারণে ওর সাথে যা করেছে সেটাও তো ঠিক না। যা হচ্ছে হোক। রিদি নিজেকে সামলে দাঁত কেলিয়ে বল, এটা আসলে প্রতিভক্তি। ননসেন্স। আপনাদের বাঙালি নারীদের বলিহারি। স্বামী অন্যায় আবদার করলো আর মেনে নিলেন। রিদিতা আবারও মুচকি হেসে কটাক্ষ করে বলল, ওই যে বললেন বাঙালি নারী, বাঙালি নারী তো সবই পারি। ঠান্ডা মাথায় সব সামলে নিতে পারি। এই যে আপনার ক্ষেত্রেই দেখুন কেমন সামলে নিলাম। রিদির শেষ কথাগুলো বিড়বিড় করে বলাতে জিশান স্পষ্টভাবে কিছু বলল না। তবে রিদিকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল সে। জিশান চলে যেতেই উঠে দাঁড়ালো রিদিতা। আকাশপানে এক পলক তাকিয়ে হাত ছড়িয়ে মৃদুভাবে ঘুরতে লাগলো। ঠোঁটে দুষ্টু হাসির রেখা টেনে গান ধরল সে। আহা কি আনন্দ আকাশে বাতাসে,
শাখে শাখে পাখি ডাকে, আহা কি শুভা চারিপাশে। মধ্যরাত্রি পেরিয়ে গেছে। গভীর রাতে নির্লিপ্ত চাঁদ একা পুরো নীল নীলাক্ষার পাহারায় বসেছে। সঙ্গী জলজলে স্ফুলিঙ্গগুলো মেঘে ঢাকা পড়েছে আজ। বারান্দার হাট করে খুলে রাখা দরজাটা কারো অপেক্ষা করছে। ঘরের ছাদে টাঙানো কৃত্রিম পাখাটা বন্ধ করে রাখা, জানালার পর্দাগুলো সরিয়ে রাখায় মৃদুমন্দ গতিতে ছুটতে প্রকৃতির নির্মল অনিল। গায়ে চাদর টেনে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে হৃদিতা। তলিয়ে আছে ঘুমের মধ্যে। জিশানটা চলে যেতেই সেই সন্ধ্যায় ওভাবেই সাজগোজ নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল সে। চোখে কখন ঘুম নেমেছে বুঝতেই পারেনি। সুফিয়া আনাম চলে যাওয়ার আগে দিদিকে খাওয়ার জন্য অনেকবার ডেকে গেছে, ওঠেনি হৃদিতা। ঘুমের মধ্যে হঠাৎ অস্বস্তি বোধ হতেই শরীর থেকে চাদর সরিয়ে দিল হৃদি। না, তবুও গরম লাগছে। অলসতার জন্য উঠে ফ্যানের সুইচটা অন করতেও ইচ্ছে করছে না। ওভাবেই ঘাপটি মেরে শুয়ে থাকলো কিছুক্ষণ। ঘুমের মধ্যে মনে হচ্ছে এই বুঝি পাখাটা চালিয়ে দেবে কেউ। না, মিনিট 10 পেরিয়ে গেল। ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা হতেই শটান উঠে বসলো হৃদিতা। ঘুমু ঘুমু চোখে চারিদিকে তাকাতেই ভরকে গেল। ঘরটা এমন অন্ধকার হয়ে আছে কেন? হৃদি আবার চোখ কুচলিয়ে তাকালো চারিদিকে। না, সত্যিই ঘরটা অন্ধকার হয়ে আছে। ঘরের কোনো জিনিসপত্র চোখে পড়ছে না। হৃদির স্পষ্টভাবে মনে হলো ও বাতি জ্বালিয়ে রেখে ঘুমিয়েছিল। বাতিটা না হয় মা এসে অফ করে গেছে, তাই বলে জানালা আর বারান্দার দরজা দুটোই তো খোলা ছিল। হৃদিতা অন্ধকারে বালিশের আশেপাশে ফোনটা হাতড়ালো। না, ফোনের অস্তিত্ব নেই কোথাও। সেই বিকেলের পর থেকে ফোনের হদিশ নেই। হৃদি ভরকালো এবার। শুকনো ঢোক গিলে আস্তে ধীরে নেমে পড়লো বিছানা থেকে। এভাবে বসে থাকলে তো কাজ হবে না, আলো জ্বালাতেই হবে। হৃদি কোনো রকম এগিয়ে গিয়ে সুইচের বোর্ডটা হাতের নাগালে পেল। বাতি চালিয়ে দিতে দেয়ালে মাথা ঠেকিয়ে হাঁপ ছাড়ল হৃদিতা। কি এক অপ্রীতিকর অবস্থা। কাল সকালে মাকে আচ্ছা করে বলে দেবে, সেটা ভেবে নিয়ে জানালা দেখার জন্য পিছনে ঘুরল হৃদিতা। ঘুরতেই কিছুটা আটকে উঠে চিৎকার দিতে নিল ও, কিন্তু সামনে প্রজ্জ্বলকে দেখে নিজের মুখ চেপে ধরে নিজেকে সামলে নিল হৃদি। দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় করে শ্বাস নিল। কিছুটা সময় যেতেই স্বাভাবিক হলো হৃদিতা। সামনে তাকাতেই দেখল প্রজ্জ্বল কপালে এক হাত চেপে রক্ত চক্ষু নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ভয়ঙ্কর সেই চাহনিকে উপেক্ষা করে হৃদি পাশ কাটিয়ে গেল প্রজ্জ্বলের। পর্দাগুলো সরিয়ে দিয়ে জানালাটা খুলে দিল। এসব যে প্রজ্জ্বলের কাজ তা বুঝতে পেরেছে হৃদিতা। মৃদু পায়ে হেঁটে বারান্দার দরজাটা খুলে দিতে নিতেই প্রজ্জ্বল দ্রুত গতিতে এসে হৃদির দুহাত আটকে ওকে চেপে ধরল দেওয়ালের সাথে। হৃদিতা তৎক্ষণাৎ ভরকে গেলেও ভয় পেল না। মুচকি হেসে প্রজ্জ্বলের চোখে চোখ রাখল দৃঢ়ভাবে। শক্ত কণ্ঠে বলল, জোরাজুরি করতে হবে না মিস্টার প্রজ্জ্বল, আমি আপনার অপেক্ষাতেই ছিলাম, জানতাম আপনি আসবেন, তাই তো সদর আমন্ত্রণে দরজা খুলে রেখেছিলাম। ঠান্ডা মাথায় কথা বলতে পারি আমরা। কৃত্রিম হওয়া আপনার ভ্রষ্ট মস্তিষ্ক ঠান্ডা করতে পারবে না, তাই জানালাটাও খুলে দিলাম। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝলাম না আমি, আপনি দরজা জানলা লাইট বন্ধ করে দিয়েছিলেন কেন? মেরে ফেলার পায়তারা করছিলেন নাকি? প্রজ্জ্বলের রাগ বেড়ে গেল আরো। রাগের ধাঁচে লালচে হয়ে উঠেছে নাকটা। কপালে স্পষ্ট হয়েছে উপশিরাগুলো। রাগ দমাতে না পেরে এক হাতে হৃদির দুগাল শক্ত করে চেপে ধরল প্রজ্জ্বল। অসহ্য ব্যথায় হৃদির চোখ গড়িয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা প্রজ্জ্বলের হাত ছুঁতে হৃদির গাল ছেড়ে দিল প্রজ্জ্বল। হৃদি মাথা নিচু করে তাচ্ছিল্যের হাসি দিয়ে জোরে ধাক্কা দিল প্রজ্জ্বলকে। টাল হারিয়ে দুপা পিছিয়ে গেল সে। চোখের পানিটুকু হাতের পিঠে মুছে বেডে গিয়ে বসল হৃদিতা। প্রজ্জ্বলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে পড়ল, এত ভালোবাসা? 2 ফোঁটা চোখের জল সহ্য হলো না? অথচ এমন হাজারো ফোঁটা চোখের জল ঝরিয়েছি আমি, হাজারো আকুতি করেছি। তখন কোথায় ছিলেন আপনি? লোক দেখানো ভালোবাসা ভালোই জানেন। হৃদির দিকে কটমট চোখে তাকালো প্রজ্জ্বল।
রাগ দমাতে হাতের মুঠো শক্ত করে নিল। কি বলেছিস তুই জিসানকে? রিদি না জানার ভান করে পড়ল। কি বলেছি? রাগ উঠাস না রিদি, যা বলেছি তার উত্তর দে। কি উত্তর দেব? বাধ্য নই আমি আপনার উত্তর দিতে। এত কিছুর পরেও আপনি আমার থেকে জবাব আশা করছেন। তুই বাধ্য। জেদ দেখিয়ে বলল প্রজ্জ্বল। কোন অধিকারে? সব অধিকারের বাঁধন খুলে দিয়েছেন আপনি। আপনার থেকে আমি হাজার আকুতি করেও যখন উত্তর পাইনি, তখন আপনি কিভাবে আমার থেকে উত্তর আশা করেন মিস্টার প্রজ্জ্বল? প্রজ্জ্বল রাগান্বিত স্বরেই বলল। কি বলতে চাইছিস তুই? কোন উত্তর পাসনি তুই? রিদিতা বিছানায় পা দোলাতে দোলাতে বলল। এখনো এত অভিনয় করছেন কেন? প্রয়োজন তো নেই আর, সবটা জানি আমি। কি জানিস তুই? সবটা জানি, তবে এখন আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, বলুন। জিসানের সাথে আমার ফ্রেন্ডশিপটা এইভাবে খারাপ করে দিলি কেন? আমি যা করেছি সবটা তোর ভালোর জন্য। চুপ করুন, একদম চুপ করুন। চেঁচিয়ে বলল রিদিতা, গলায় কান্না চেপে আবারও বলল। আপনার ভালো আপনার কাছেই রাখতেন। কোনো ভালো আমার প্রয়োজন ছিল না। ভালো ছিলাম আমি, অনেক ভালো ছিলাম। আপনার চলে যাওয়ার হলে চলে যেতেন। কেন ভালোবাসার অজুহাতে অন্য একটা ছেলের সামনে সেজে গুজে দাঁড়াতে বললেন? এসব প্রশ্নের উত্তর কি দিবেন আপনি? চুপ করে আছেন কেন? উত্তর জানা নেই তাই না? সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দিচ্ছি। করুণা করেন আমাকে তাই না? করুণা দরকার নেই আপনার করুণার। ফেলনা না আমি। অ্যাসিড অ্যাটাকের শিকার হয়েছে বলে দেশ ছাড়তে হবে, সেটা কোথায় লেখা আছে? নাকি নতুন আইন তৈরি করেছেন আপনি? এটুকুতেই প্রজ্জ্বল দমে গেল। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল মেঝেতে, হাঁটুতে হাত রেখে মাথা নিচু করে পড়ল। আমি তোকে সবসময় প্রোটেক্ট করতে চেয়েছিলাম। রায়হান ফিরে এসে যদি আবারও একই কাজটা করতো তোর সাথে, তখন কি করতাম আমি? দূরে সরিয়ে রাখতে হলেও আমার জানটাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। তুই? প্রজ্জ্বলকে থামিয়ে দিয়ে রিদিতা বলল। হয়েছে শেষ? তালি দেব কি আপনার মার্জিত বক্তৃতার জন্য? তবে কি জানেন, আপনার মুখে এসব মহান বাণী শোভা পাচ্ছে না, জঘন্য লাগছে। রিদি। আকুতি ভরা দৃষ্টিতে তাকিয়ে রিদিতাকে ডাকলো প্রজ্জ্বল। আপনার উপর যে সম্মানটুকু মার্জিত ছিল আমার কাছে, সেটা আজ নিমিষেই শেষ হয়ে গেল আপনার কথা শুনে। কি করে আপনি এমন ভাবতে পারেন প্রজ্জ্বল ভাই? ধিক্কার জানাই আপনাকে। আপনার মন মানসিকতা, বিবেক এত নিষ্ঠুর। এ দেশে একটা রায়হান নেই। ভালো মানুষের মুখোশের পেছনে হাজারো রায়হান আছে, যারা প্রত্যাখ্যান পেলেই আমার মতো হাজার রীতিতাকে ঝলসে দিতে ওত পেতে আছে। সেই হাজার রীতিতার কি হবে? আমি না হয় একটা বিদেশগামী হয়ে বেঁচে গেলাম রায়হানের হাত থেকে, কিন্তু এ দেশে বাকি রীতি তাদের কি হবে? আপনি একটা বারের জন্য তাদের কথা ভাবেন না, শুধু নিজের স্বার্থটুকু দেখলেন। ভিতুর মতো আমাকে লুকিয়ে রাখতে চাইলেন। একবার ভাবতে পারলেন না তাদের ইন্সপিরেশন হতে পারি আমি? আপনার বিবেচনা এত জঘন্য, ছি, লজ্জা করছে আমার। কি ভেবেছিলেন আমি আপনাদের পাগল বলে হিতাহিত জ্ঞান সব ভুলে গেছি? আপনি যাকে তাকে পাঠিয়ে সাইন চাইবেন আর আমি না দেখে সাইন করে দেব? আমি স্পষ্ট দেখেছি ডিভোর্স পেপারটা। বিশ্বাস করুন, তখন এত কষ্ট হয়েছিল, মনে হয়েছিল কেউ আমার কলিজাটা ছিঁড়ে নিয়েছে। তবে এখন আর কষ্ট হচ্ছে না। আপনার মুখে আপনার স্বার্থপরতা দেখে ঘৃণা হচ্ছে। খুব উদাহরণ দিতেন না? আগলে রাখবেন সবসময় আমাকে, আমার সাহারা আপনি। এটাই তার নমুনা, এটা প্রাপ্য ছিল আমার। প্রজ্জ্বল উঠে দাঁড়ালো, চোখ ছলছল করছে। দিদির দিকে আসতে নিতেই থামিয়ে দিল রিদিতা, বলল। খবরদার আমার দিকে এগুলো নিজেকে শেষ করে দেব একদম। বেরিয়ে যান এখান থেকে। বহুত দেখেছি আপনার করুণা। আশা করছি আপনার সব উত্তর পেয়ে গেছেন। চলে যান এখান থেকে তাড়াতাড়ি। ডিভোর্স পেপারে আমার নামটা লিখিনি আমি, খুদাই একটা সাইন বসিয়েছিলাম। তবে চিন্তা করবেন না, এবার আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব।
অপেক্ষা করুন শুধু। আপনার মতো জঘন্য লোককে আমার লাইফে প্রয়োজন নেই, বেরিয়ে যান তাড়াতাড়ি। আই হেট ইউ মিস্টার প্রজ্জ্বল, আই হেট ইউ। প্রজ্জ্বল নড়ল না, পা জোড়া আটকে গেছে হৃদির শেষ কথাটা শুনে। হেট ইউ এত সহজে বলে দিল রিদিতা? এত সহজে? প্রজ্জ্বলের ভাবনার মাঝেই ওর হাতে টান পড়ল। হৃদিতা ওকে ঠেলে বের করে দিচ্ছে ঘর থেকে। প্রজ্জ্বলকে ধাক্কা মেরে বারান্দার ঠেলে দিয়ে দরজা আটকে দিল হৃদিতা। চোখ ভিজিয়ে উঠল অঝোর দৃষ্টিতে। সেখানেই বসে পড়ে দরজায় মাথা ঠেকিয়ে একটা কথাই আওড়াতে লাগলো। আই হেট ইউ প্রজ্জ্বল, হেট ইউ, হেট ইউ। দিন কতক পেরিয়ে গেছে। সময়ের গতি তার তথাকথিত নিয়মে বাঁধা। সময় সাপেক্ষে অতীতের পিছুটান ক্ষণিকের জন্যে ভুলে থাকার চেষ্টা করলেও মস্তিষ্ক ভুলতে দেয় না। ঠিক মনে করিয়ে দেয় একলা মুহূর্তগুলোতে। বাড়ির সামনের রাস্তায় একটা রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে আছে হৃদিতা। এই কয়দিনে বাসার বাহিরে তেমন একটা বের হয়নি সে। কলেজে ডাক না পড়লে হয়তো আজকেও বের হতো না। প্রজ্জ্বলের ব্যাপারটা নিয়ে প্রচন্ড রকমের আপসেট সে। প্রজ্জ্বলকে বরাবরের মতো ভুলতে চেয়েছে, কিন্তু সেটা সম্ভব হয় না। ঘৃণিত ব্যক্তি হিসেবে মস্তিষ্কে সব সময় বিচরণ করতে থাকে প্রজ্জ্বল। এ কয়দিনে অবশ্য প্রজ্জ্বলের দেখা পাওয়া যায়নি আর। হৃদি ভেবেছিল হয়তো প্রজ্জ্বল ফোন দেবে, বিন্দুমাত্র অপরাধ বোধ থেকে হলেও সরি বলবে, কিন্তু প্রজ্জ্বল এসবের কিছুই করেনি। এমনকি হৃদির কথা অনুযায়ী এ কয়দিনে ওর সামনে অব্দি আসেনি। হৃদি এসব ভাবতে ভাবতেই একটা তপ্ত নিঃশ্বাস ফেলল, আর একবার মাথা বাড়িয়ে গন্তব্য দিকের রাস্তাটা দেখে নিল। এমনিতে তো রাস্তায় অভাব থাকে না অটো রিকশার। আজ এত শুনশান রাস্তা দেখে বিরক্ত লাগছে হৃদির। ওসমান সাহেব অবশ্য বলেছিল বাসার গাড়িটা নিয়ে যেতে, কিন্তু হৃদি নেয়নি। সে তার জেদে অটুট। প্রজ্জ্বলের ওকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কারণটা জানার পর জেদটা আরো বেড়ে গেছে। কোথায় যাওয়ার হলে সে স্বাভাবিকভাবেই যাবে, আগে যেমন যেত। এতে যা হবার হোক। তবে আর মিনিট পাঁচেক যেতেই হৃদির জেদটা একটু কমে গেল। রাস্তায় কোনো গাড়ির অস্তিত্ব নেই। মাঝে মাঝে দু একটা প্রাইভেট কার যাতায়াত করছে শুধু। ঘড়িতে চোখ বুলিয়ে বাড়ির গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল হৃদিতা। বেলা 11টা। 11:30টায় না পৌঁছলে প্রিন্সিপাল ঘাট ধরে বের করে দেবে কলেজ থেকে। ঘাড়ে ঝোলানো ব্যাগটা ঠিকঠাক করে নিয়ে বাসার গেটে পা রাখতে না রাখতেই গাড়ির হুইসেল শুনে থেমে গেল হৃদিতা। ঘাড় ঘুরিয়ে সেদিকে চোখ রাখতেই কিছুটা অবাক হলো। গাড়ির দরজা ঘেঁষে দাঁড়ালো লোকটিকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। আবেগে আপ্লুত হয়ে হৃদি হালকা চেঁচিয়ে বলে উঠল, রাদীপ ভাইয়া। রাদীপ মুচকি হাসল। গাড়ির দরজা লাগিয়ে হৃদির কাছাকাছি এসে দাঁড়ালো। এক হাত হৃদির মাথায় রেখে হাসি মুখে বলল, অনেক বড় হয়ে গেছিস পিচ্চি। হৃদি হাসল, মুখ গোমড়া করার ভান করে বলল, বড় হয়ে গেছে যখন, তাহলে পিচ্চি ডাকছো কেন? রাদীপ এবার জোরেই হেসে উঠল হৃদির কথা শুনে। প্যান্টের পকেটে হাত গুজে হৃদিতা বলল, তুই তো সবসময় পিচ্চি আমার কাছে। বুড়ি হয়ে গেলেও পিচ্চি ডাকবো তোকে। তোর নাতি নাতনির সাথেও তোকে পিচ্চি পিচ্চি বলে ডাকবো। হৃদীপ মৃদু হাসল। রাদীপের সাথে প্রজ্জ্বলের একাংশে মিল, কথাবার্তার ধাঁচটাও কিছুটা এক, চেহারার সাথেও কিছুটা মিলে যায় দুজনের। হঠাৎ কেউ দেখলে প্রজ্জ্বল আর রাদীপকে যমজ ভাবতে পারে। দুজন বেস্ট ফ্রেন্ড বলে এত মিল থাকবে, ব্যাপারটা কিছুটা অবিশ্বাস্য। মাথা নিচু করে মুচকি হাসল হৃদিতা। এই মুহূর্তে প্রজ্জ্বলকে মনে পড়ছে খুব। মাথা উঠিয়ে রাদীপের গাড়ির দিকে একবার চোখ বলিয়ে নিল। রাদীপ তো একা একা কোথাও যায় না, হয়তো প্রজ্জ্বলও এসেছে। কাউকে খুঁজছিস নাকি পিচ্চি? হৃদিতা প্রশ্ন এড়াতে আমতা আমতা করে বলল, না মানে তুমি নতুন শাড়ি কিনেছো তাই দেখছিলাম আর কি। ও আচ্ছা। হৃদি নিজেই নিজের মাথায় ছোট্ট করে একটা গাঁটটা মারল। নিজেকে গাধি অপবাদ দিয়ে হাসার চেষ্টা করে বলল, ভাইয়া, আমি কত ভুলে মনে হয়ে গেছি দেখেছো? তুমি কবে দেশে ফিরলে সেটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো কবে দেশে ফিরলে?
এই তো দিন দুয়েক আগে। হৃদি অভিযোগের সুরে বলল। যাও, কথা নেই তোমার সাথে। 2 দিন আগে এসেছো, অথচ আমাদের বাসায় আসোনি। রাগ করেছি, কথা বলবো না। মুখ ফুলিয়ে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো হৃদি। আসলে দেশে ফেরার কারণটা প্রজ্জ্বল। সুফিয়া আন্টির ফোন পেয়ে আর থাকতে পারিনি। হৃদির হঠাৎই হৃদস্পন্দন বেড়ে গেল। নিঃশ্বাস আটকে রইল কিছু সময়ের জন্য। তীব্র একটা ভয়ার্থ ব্যথাতে ঝিমিয়ে উঠল শরীর। একটা শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিল হৃদিতা। প্রজ্জ্বলের খারাপ কিছু হয়েছে কিনা সে চিন্তায় মস্তিষ্কের নিউরনগুলো অস্থির হয়ে উঠেছে। খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে রাদীপকে, প্রজ্জ্বল ঠিক আছে তো? কিন্তু নিজেকে সামলে নিল হৃদিতা। অনেক কষ্টে বলল, ও আচ্ছা। রাদীপ বুঝল প্রজ্জ্বলের ব্যাপারটা এড়াতে চাইছে হৃদি, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবছি এবার বিয়ে শাদিটা করে ফেলবো। হৃদিতা তৎক্ষণাৎ উচ্ছলতা দেখাতে পারল না বিষয়টি নিয়ে। ঠোঁট এলিয়ে কোনো রকমে বলল, পাত্রী কি ঠিক করে ফেলেছো? তা বলা যায়। ও দেশে গিয়ে, তবে সেও বাংলাদেশের স্থানীয়, দুজনেই ফিরেছি, তাই ভাবছি বিয়েটা সেরে ফেললে মন্দ হয় না। ও আচ্ছা, নাম কি সে রাজকন্যার? নিহা। হৃদি এবার কিছুটা তাড়া নিয়ে বলল, ভাইয়া, আমি তো কলেজে যাচ্ছি, তুমি বাসায় যাও। বাবাও আছে বাড়িতে। আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। ততক্ষণে কোথাও যাবে না, ঠিক আছে? রাদীপ হেসে বলল, তা ঠিক আছে, তবে এতক্ষণ আমাকে যখন বসতেই হবে, তাহলে তোর সাথে কলেজে যাই, চল। ফেরার পথে নিহাকেও পিক করে নেব না হয়। হৃদি রাদীপকে বারণ করে দিল, কারণ রাদীপ যতক্ষণ থাকবে ওর সাথে ততক্ষণ প্রজ্জ্বলের কথা খুব বেশি মনে পড়বে। আর হৃদি সেটা চাইছে না। প্রজ্জ্বলের কথা কোনোভাবেই এখন মনে করতে চাইছে না ও। তবে কে শুনে কার কথা? হৃদির হাজারটা বারণ সত্ত্বেও রাদীপ নাছোড়বান্দা। সে হৃদির সাথে কলেজে যাবে মানে যাবেই। হৃদিও এক পর্যায়ে হার মেনে নিল। সময় আর নেই, কলেজে যেতেই হবে। তাই আর কাল বিলম্ব না করে রাদীপের সাথেই কলেজে গেল হৃদিতা। তোর স্পটটা দেখে আমি শিহরিত। কি করে সাহস হলো তোর আমার বোনকে উঠিয়ে আনার? তাকে ছোঁয়ার অধিকার কে দিয়েছে তোকে? কোন হাতে ছুঁয়েছিলি যেন? কথাটা বলেই রাইহানের ডান হাতের শাহাদাত আঙ্গুলে একটা পোঁচ মারল প্রজ্জ্বল। চেঁচিয়ে উঠল রাইহান, তবে সেই চিৎকার কারো কান অবধি পৌঁছল না। রাইহানের হাত পা বাঁধা, মুখে কস্টেপ লাগানো। তোর সাহস কি করে হলো আবার সেই একই ঘৃণ্য কাজটা করতে যাওয়ার? আমার হৃদরানীকে আবারও একইভাবে কষ্ট দিতে চাওয়ার সাহস হলো কিভাবে বল? আইন তোকে বহুত শান্তি দিয়েছে, এবার আমার পালা। সেই যাত্রায় বেঁচে গেলেও এবার তোর বাঁচার সম্ভাবনা খুব কম। ওয়েট, তোকে একেবারে মেরে ফেলবো না, তবে মৃত্যু যন্ত্রণা পাবি তুই। বেঁচে থেকেও 1000বার মরতে ইচ্ছে হবে তোর। ভয়ে নিজের চেহারায় তাকাতে পারবি না। রাইহানের হাতে আর একবার ধারালো ছুরি চালিয়ে দিতেই জ্ঞান হাসল সে। অতিরিক্ত রক্তক্ষরণে বেহাল দশা। প্রজ্জ্বল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চেয়ারে একটা লাথি মেরে ছুরিটা রাইহানের গলায় চালাতে নিতেই ওকে টেনে আটকে দিল রাদীপ। কিছুটা দূরে টেনে হিঁচড়ে বলল, ওকে এভাবে মেরে ফেলে কিছুই হবে না। মরে গেলে খুব তাড়াতাড়ি কষ্টগুলো থেকে রেহাই পাবে। ওর আরো কিছু প্রাপ্য আছে এখনো, ছেড়ে দে। প্রজ্জ্বল শান্ত হতেই কাউকে ইশারা করলো রাইহানকে নিয়ে যেতে। কয়েকটা ছেলে এসে রাইহানের হাতে পায়ের বাঁধন খুলে ওকে নিয়ে গেল অন্য একটা রুমে। প্রজ্জ্বল দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। এক হাতে মাথার চুল আঁকড়ে ভাঙা কণ্ঠে বলল, আমি খুব বড় ভুল করে ফেলেছি রাদীপ। কি করে বোঝাবো আমার হৃদরানীকে? রাদীপ পাশে বসে পড়ল প্রজ্জ্বলের। ওর ঘাড় চাপড়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর হৃদিতার সাথে কথা বলা উচিত। মেয়েটা প্রচন্ড কষ্ট পেয়েছে। ওর ছোট্ট মস্তিষ্ক এখন অভিযোগে ভরপুর। ওর কাছে যাওয়া উচিত তোর, নয়তো সময়ের সাথে সাথে অভিমানটাও আরো বেড়ে যাবে।
তবে তোর চরিত্রের সাথে এই ছোট্ট বিষয়ে এতটা ঘাবড়ে গিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া শোভা পায়নি। আমি কখনো এটা প্রেফার করব না। রাত বিরেতে দরজায় করাঘাতের আঘাত কর্ণকুহরে পৌঁছতেই রীতির সবে চোখে ধরা ঘুমটা ছুটে গেল। ভোরকে গিয়ে উঠে বসলো তৎক্ষণাৎ। শব্দটা কোথা থেকে আসছে খেয়াল করতেই ঢোক গিলল রিদিতা। বারান্দার দরজায় কেউ এক নাগারে নখ করে যাচ্ছে। রিদিতা পেট থেকে নেমে দাঁড়ালো, দ্রুত পায়ে জানালা ঘেঁষে দেখার চেষ্টা করলো বারান্দায় এত রাতে কে হতে পারে। কিন্তু জানালা দিয়ে চোখ রাখতেই অন্ধকারে বারান্দার দরজার কাছে একটা অবয়ব ছাড়া কিছুই দেখতে পেল না রিদি। তৎক্ষণাৎ হাত বাড়িয়ে জানালা লাগিয়ে দিল রিদিতা। অস্থির গতিতে বিছানায় কাছে এসে ফোনটা হাতে সময় দেখল। রাত 1টা। অস্থির পদার্পণে ঘরের এদিক থেকে ওদিক পায়চারি করছে রিদিতা। বারান্দার দরজায় করাঘাত আর নেই মিনিট 2 যাবত, তবুও তটস্থ হয়ে আছে রিদি। এত রাতে বাবা মা কাউকে ডেকে আনবে কিনা তাই ভাবছেও। এত রাতে ডাকাটা মনে হয় ঠিক হবে না। দরজায় নক করাটা বন্ধ হলেও একটা ভয় থেকেই যায়। রিদি একবার ভাবছে দরজা খুলে দেখবে বারান্দায় কেউ আছে কিনা, আবার পরবর্তীতেই জড়সড় ভঙ্গিতে গুটিয়ে যাচ্ছে সে। কিন্তু রহস্যটা না উদ্ঘাটন করলে স্বস্তি মিলছে না। রিদি 2-1 এদিক ওদিক হাঁটাহাঁটি করে বারান্দার দরজার সাথে হেলান দিয়ে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো দরজার ওপাশের সারা শব্দ। কিন্তু মিনিট পেরিয়ে গিয়েও কোনো রকম আওয়াজ পেল না রিদিতা। চিন্তিত ভঙ্গিতে দরজা থেকে সরে দাঁড়ালো ও। ঠিক করলো যেই হোক না বারান্দায় কিছুতেই দরজা খুলবে না সে। সব চিন্তা ছেড়ে ফেলে বিছানায় শরীর এলিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করতেই হঠাৎ মস্তিষ্কে একটা কথা নাড়া দিল। প্রজ্জ্বল। সম্বিতে ফিরতেই হৃদস্পন্দন বেড়ে গেল রিদির। বুকের ঢিপ ঢিপ আওয়াজটা পাশে থেকেই কেউ যেন শুনতে পাবে এমন। রিদি ফোনটা হাতে নিয়ে তড়িঘড়ি আবারও বারান্দার দরজার কাছে ছুটে গেল। দরজা খুলবে কিনা ভাবতে ভাবতেই মৃদু শব্দে দরজা খুলে দিল সে। অন্ধকার বারান্দা, কোনো কিছু চোখে ঠাহর করার উপায় অন্তর নেই। রিদি এদিক ওদিক তাকিয়ে কারো উপস্থিতি বুঝে উঠতে পারল না। ফোনের ফ্ল্যাশটা জ্বালাতে নিতেই হাতে হ্যাচকা টান পড়ল। ঘাবড়ে নিয়ে চেঁচাতে নিল রিদিতা। তবে তার আগেই কেউ মুখে হাত চেপে আটকে দিল। এত জোরে দেয়ালে চেপে ধরেছে যে দম বন্ধ হওয়ার উপক্রম। রিদি ছটফট করতে শুরু করতেই আওয়াজ এলো পরিচিত স্বরের। হিস, চুপ, একদম চুপ। এত ছটফট করিস কেন বলতো? রিদি থমকালো। যা ভেবেছিল তাই। সেই চেনা কণ্ঠস্বর, সেই প্রিয় মানুষের মৃদু কণ্ঠ কানে বাজতেই চুপ হয়ে গেল রিদিতা। হাত পায়ের চাঞ্চলতা থেমে গেল মুহূর্তে। হাত উঠিয়ে বারান্দার উজ্জ্বল সোডিয়ামের আলোটা জ্বালিয়ে দিতে তপ্ত আলো কিছুক্ষণের জন্য আঁখি পল্লবে বেজায় ভাবে ধরল। চোখ বন্ধ করে নিল রিদিতা। কিছু সময় পর চোখ খুলতেই দৃষ্টি আকর্ষণ করলো এক জোড়া চেনা চোখ, নেশাক্ত মায়া ভরা চোখ। রিদির বোকা বোকা চাহনি আটকে গেল সেই দৃষ্টিতে। প্রজ্জ্বল একচিলতে হাসি সমেত রিদির দিকে স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সেই চোখের মাঝে হাজারো আকুতি। রিদি চকিত হতেই ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠল চোখের সামনে। চোখ নামিয়ে নিয়ে ছাড়া পাওয়ার জন্য আবারও ছটফটানি শুরু করে দিল। প্রজ্জ্বল হাতের বাঁধন শক্ত করতেই রিদিতা ব্যথাতুর আওয়াজে নেমিয়ে যেতেই প্রজ্জ্বল ছেড়ে দিল ওকে। চলে যান এখান থেকে। রিদি কম্পিত কণ্ঠে কথাটা প্রজ্জ্বলের উদ্দেশ্যে বলে ঘরে চলে যেতে নিল। সে আর হবার কোথায়। প্রজ্জ্বল এক হাতে রিদির কোমর জড়িয়ে কাছে টেনে নিল। চুলের কাঁটাটা খুলে দিতে পিঠময় ছড়িয়ে পড়ল রিদির ভারী চুলের গোছা। প্রজ্জ্বল নিজেও বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে মুখ ডুবালো রিদিতার চুলে। মৃদু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি ঝলসে দিয়েছি, ঠিক একইভাবে ঝলসে দিয়েছি যে চেহারা দেখে ও নিজেও ভয় পেয়ে যাবে। প্রজ্জ্বলের এহেন কথায় আটকে উঠল রিদিতা। নিজেকে অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে প্রজ্জ্বলের মুখোমুখি হয়ে দাঁড়ালো সে। প্রজ্জ্বল তৎক্ষণাৎ আবারও আঁকড়ে ধরল রিদিকে। রিদি ভয়ার্থ দৃষ্টিতে তাকালো প্রজ্জ্বলের দিকে।
কাকে ঝলসে দিয়েছেন? রায়হানকে। কিছুটা অবচেতনে উত্তর করল প্রজ্জ্বল। রায়হান, কি করেছেন আপনি ওনার সাথে? কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করল রিদিতা। ও যে অপরাধ করেছে তার পরিমাণে শাস্তিটা তুচ্ছ। কি করেছেন আপনি রায়হান ভাইয়া? শাট আপ, জাস্ট শাট ইওর মাউথ ইডিয়েট। ওর নাম মুখে নিবি না তুই। রিদিতা চমকে উঠল প্রজ্জ্বলের ধমকানিতে, তবে পরক্ষণে একটা বিশ্রী গন্ধে শরীর গুলিয়ে এলো। সব ভুলে চোখ তুলে প্রজ্জ্বলের দিকে তাকাতেই দেখলো প্রজ্জ্বল হালকা ভাবে টলছে। রিদি বুঝে গেল, রাগান্বিত স্বরে কটাক্ষ করে বলল, আপনি ছাইপাশ খেয়েছেন? প্রজ্জ্বল হালকা এলোমেলো ভাবে মাথা নাড়ালো। রিদিকে আরো কিছুটা কাছে টেনে নিয়ে বলল, সরি, এই প্রথমবার আর এই শেষবার। তোর এই দূরত্ব সহ্য হচ্ছে না আমার। কেন এত শাস্তি দিচ্ছিস? আর কতবার পোড়াবি আমায়? জানকে বাঁচাতে গিয়ে এমন সিদ্ধান্ত নেব ভাবতে পারিনি। তুই ঠিক বলেছিস, আমার ঘৃণা ছাড়া অন্য কিছু প্রাপ্য নয়। অভিমানে ভরাত্ম রিদিতা মাথা নিচু করে নিল। এসব কথার ভিত্তিতে কি বলবে সে? মুখে ঘৃণা করি বললেও মন তো তা চায় না। তবে এসব কথার কোনো উত্তর নেই ওর কাছে। প্রজ্জ্বল যা করছে তারপর এত সহজে ওকে ক্ষমা করা যায় না। হৃদরানী, ক্ষমা করা যায় না আমায়? আমি আর সহ্য করতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে। মাফ করে দে না প্লিজ। এই দহন যে সহ্যের সীমার ওপরে। প্রজ্জ্বলের শরীর জুড়ে মদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে রিদির। প্রজ্জ্বলের অস্পষ্ট কথা কানে গেলেও কিছু বলল না সে। প্রজ্জ্বলের হাত ছাড়িয়ে নিয়ে ওকে কোনো রকম ঘরের বিছানায় বসিয়ে দিল রিদি। এই মুহূর্তে প্রজ্জ্বলের হুঁশ নেই। এমতো অবস্থায় ওকে একা ছাড়াও ঠিক হবে না। ড্রাইভ করতে গিয়ে যদি কিছু একটা। রিদি এসব ভাবতেই আতঙ্কিত হয়ে কেঁপে উঠল। কে জানে কিভাবে বারান্দায় এসেছে। আপনি বসুন, আমি বাবার জামা কাপড় নিয়ে আসি, ফ্রেশ হয়ে নেবেন। প্রজ্জ্বলকে বুঝিয়ে রিদি যেতে নিতেই প্রজ্জ্বল আবারও ওকে চেপে ধরল। অনেক মিস করেছি বউ, কোথাও যাস না এখন, আর দূরে রাখিস না এইভাবে। রিদি প্রজ্জ্বলের হাতের বাঁধন ছাড়িয়ে দু কদম দূরে গিয়ে দাঁড়ালো। যদিও এমন অবস্থায় কথাগুলো বললেও কোনো কাজ হবে না, তবুও কাট কাট গলায় বলল রিদি, অধিকার বোধটা বোধহয় ভুলে গেছেন। আপনার সাথে বর্তমানে কোনো সম্পর্ক নেই আমার। প্রজ্জ্বল হাসল। টাল সামলে কোনো রকম উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাতরে কিছু কাগজ বের করলো। একটা কাগজ মেলে ধরে উছিয়ে নিয়ে বলল, এটা সেই কাগজ যেখানে আমি তোকে না বলে সাইন করিয়ে নিয়েছিলাম নাইমকে দিয়ে। তবে তুই ভীষণ চালাক, ঠিক তোর বাপের মতো। ধরে ফেলেছিলি। এতে অবশ্য আমারই ভালো হয়েছে, নিজের নাম না লিখে হুদাই সাইন বসিয়েছিলি। অন্য একটা কাগজ মেলে ধরল প্রজ্জ্বল। আর সেকেন্ড এই কাগজটা, যেটা দিন দুই আগে তুই পাঠিয়েছিলি, ডিভোর্স লেটার। তোর কিভাবে মনে হলো এত কিছুর পর এটাতে সাইন করে দেবো আমি? কথাগুলো বলেই কটমট চাহনি নিয়ে রিদির দিকে তাকালো প্রজ্জ্বল। কাগজ দুটো এক জায়গায় করে কুটি কুটি করে ছিঁড়ে রিদির উপর ছড়িয়ে দিল প্রজ্জ্বল। রিদি রেগে গিয়ে ঘরে ছাড়তে নিতেই হুট করে প্রজ্জ্বল কোলে তুলে নিল ওকে। কি করছেন? ছাড়ুন, নামিয়ে দিন আমাকে। আমি কিন্তু চেঁচামেচি করবো এবার। কর, যা ইচ্ছে কর। ভয় পাই নাকি আমি? যা চিৎকার দে। আমি আজ এখানেই ঘুমাবো, আর তোর সাথেই অধিকার আছে আমার। আমি ঘৃণা করি আপনাকে। মুখ ঘুরিয়ে কথাটা বলল রিদি। প্রজ্জ্বল দাঁত কেলিয়ে হাসল। রিদি তার চোখে সে হাসি পড়তেই ভ্রু কুঁচকে নিল ও। হাসির রহস্য উন্মোচন করার আগেই প্রজ্জ্বলকে ধীপ করে বেডে ছুঁড়ে দিল। নরম তোষকে পড়ে ব্যথা না পেলেও ভয় পেয়ে কুঁকড়ে গেল রিদি। চোখ তুলে সামনে তাকানোর আগে প্রজ্জ্বলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গলায় মুখ গুজল। রিদি বেশ কিছুক্ষণ মোচড়ামুচড়ি করে ক্লান্ত হলো। কিছুতেই প্রজ্জ্বলের থেকে নিজেকে ছাড়াতে পারছে না। একসময় হার মেনে নিয়ে ওভাবেই শুয়ে থাকলো রিদিতা। প্রজ্জ্বল ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। একটু ঘুরে প্রজ্জ্বলের মুখোমুখি হলো রিদিতা। হাতের বাঁধন ঘুমের সাথে আলগা হয়েছে তখন। রিদি মৃদু কম্পিত হাতে প্রজ্জ্বলের গালের উপর এক হাত রাখলো।
কতদিন দেখে না এই ছেলেটাকে, যাবে চোখে হারাতে। যাকে চোখে হারাতো, কয়েক ঘন্টা না দেখে দম বন্ধ লাগতো, আজ সে ঘৃণায় পরিণত হয়েছে। মন হাজারবার দেখতে চাইলেও অভিমানী চোখ জোড়া দৃষ্টি সংযত রাখে। রীতি প্রজ্জ্বলের মুখে স্থির দৃষ্টি রাখল। আগের সেই প্রাণবন্ত প্রজ্জ্বল আর নেই। চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচের দিকগুলো কালো হয়ে গেছে। রাতে ঘুমাই না বোধ হয়। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা দাড়িতে ভর্তি চোয়াল, পরনে ঢিলে ঢালা টি শার্ট। কেমন একটা দেখাচ্ছে যেন, চোখ মুখ শুকিয়ে গেছে একেবারে। ওভাবেই ঘুমন্ত অচেতন প্রজ্জ্বলের দিকে তাকিয়ে রইল রীতি। গালে বার কয়েক হাত ছুঁয়ে দিয়ে অধর ছুঁয়ে দিল কপালে। আর একবার মুখের দিকে তাকিয়ে রীতি আবারও অধর ছোঁয়ালো প্রজ্জ্বলের দাড়িতে ভরা চোয়ালে। তারপরেই কোনোরকম প্রজ্জ্বলকে ছাড়িয়ে উঠে বসল সে। কিছুতেই আর এই লোকের মায়ায় পড়বে না সে। এই ছোট্ট জীবনটাতে কম কষ্ট পায়নি। প্রজ্জ্বলের গায়ে চাদর টেনে মৃদু পায়ে ঘর ত্যাগ করল রিদিতা। সিদ্ধান্ত নিয়েছে প্রজ্জ্বলের থেকে অনেক দূরে চলে যাবে সে। প্রজ্জ্বল জানবে না সেই ঠিকানা। দরজা আটকানোর আগে আর একবার প্রজ্জ্বলের উপর চোখ বুলিয়ে নিল রীতি। ঘুমে আচ্ছন্ন হয়ে আছে প্রজ্জ্বল। সকালের আগে এই ঘুম ভাঙার নয় বোধহয়। আলতো করে দরজা আটকে ড্রয়িং রুমে গেল রীতিতা। সারা রাত প্রজ্জ্বলের সাথে থাকা কোনোভাবেই সম্ভব নয়, সহ্য করার মতোও নয়। আজ রাতটার অন্য ঘরেই কাটিয়ে নেবে রীতিতা। মামু, আপনি বলবেন কি রিদিতা কোথায়? রেগে মেগে ওসমান সাহেবকে প্রশ্ন করলো প্রজ্জ্বল। সেই 10টায় ঘুম থেকে ওঠার পর পুরো বাড়ি খুঁজেও রীতিতাকে পায়নি প্রজ্জ্বল। আর তখন থেকেই ওসমান সাহেবের বাড়ি মাতিয়ে রেখেছে প্রজ্জ্বল। রীতির হঠাৎ উধাও হওয়ার ব্যাপারটা প্রজ্জ্বল বুঝতে পেরেছে রীতির আলমারি দেখে। আমি তো আগেও বললাম আমরা জানি না রিদিতা কোথায় গেছে। আর ওর সন্ধান জেনে তোমার তো কোনো লাভ নেই। লাইফে সেটেল হয়েছ, এবার বিয়ে শাদিটা করে নাও। ওকে ওর মতো থাকতে দাও। আপনি সবকিছু জানার পরেও এমন বলছেন মামু? আপনি তো সবটা জানতেন, তাই না? আমি যা করেছি রিদির জন্য। আমি আগেও এই ব্যাপারে তোমায় নিষেধ করেছিলাম প্রজ্জ্বল। আপনি বলবেন না রিদিতা কোথায়? আমি জানি না সে কোথায় আছে। প্রজ্জ্বল এবার রীতির মায়ের হাত জোড়া চেপে ধরল। কাঁদো কাঁদো কণ্ঠে ভান করে বলল, মামুনি, মামুনি প্লিজ বলে দাও রিদিতা কোথায়। আমি সত্যি বলছি, আর কোনো কষ্ট দেব না। প্লিজ বলো, নয়তো আমি এ বাড়িতে আমরণ অন্বেষণে বসে যাব। ভ্যাবাচাকা খেয়ে গেলেন রীতির মা। বাঁকা চোখে স্বামীর দিকে দৃষ্টি দিলেন তিনি। ওসমান সাহেব মুচকি হেসে চোখের ইশারায় আশ্বস্ত করলেন, কিছু বলো না এখন, দেখি প্রজ্জ্বল কি করে। উনি আশ্বস্ত হলেও আমতা আমতা করে বললেন, আমি জানি না বাবা, তোমার মামু জানে। তোমার মামুকে জিজ্ঞেস করো। এসব কি বলছো? সব দোষ নন্দ ঘোষ। আমি তো বললাম আমি কিছু জানি না। রিদিতা আমায় কিছু বলে যায়নি। প্রজ্জ্বল দুপা পিছিয়ে গেল। তিরিক্ষি নিয়ে দাঁতে দাঁত চেপে রাগ সামলে বলল, আপনারা বলবেন না, তাই তো? ঠিক আছে, এই বাড়ি থেকে আজ লাশ বের হবে আমার। কথাটা বলেই খাবার টেবিল থেকে ছুরিটা নিয়ে বাহাতে শিরা বরাবর চেপে ধরল প্রজ্জ্বল। আতকে উঠলেন হৃদিতার মা। তিনি চিৎকার করে করে প্রজ্জ্বলকে ছুরি ফেলে দিতে বললেন। প্রজ্জ্বল শুনল না। উনি এগোতে নিতেই প্রজ্জ্বল পিছিয়ে গিয়ে আরো একবার শাসিয়ে দিল, শেষবারের মতো। এত কিছুর মধ্যেও ওসমান সাহেব স্বাভাবিক। চশমাটা কিছুটা ঠিকঠাক করে নিয়ে আরামসে সোফায় বসলেন তিনি। স্বাভাবিকভাবেই বললেন, রিদিতা ওর আম্মুর বান্ধবীর বাসায় গেছে চট্টগ্রাম। প্রজ্জ্বল বাঁকা হাসল। ছুরিটা যথাযথ স্থানে রেখে বাসা থেকে বেরুতে নিতেই আটকে দিলেন ওসমান সাহেব। তাচ্ছিল্যের স্বরে বললেন, এত তাড়াহুড়ার কিছু নেই। রিদি দুদিন ওখানে থাকুক আগে, তারপর যেও। আমি আশেপাশে থাকবো। 2 দিন পর না হয় ওকে আনতে যাব। দুপুরে খেয়ে যেও। আর তুমি ভেবো না যে ছুরি হাতে ধরেছিলে বলে আমি বলে দিয়েছি রিদিতা কোথায়। আমি চাই সবকিছু ঠিক হয়ে যাক। আর আমি জানি ওই বাটার লাগানো ছুরিতে চামড়া ছাড়া আর কিছুই কাটবে না।
প্রজ্জ্বল মুখ গোমড়া করে তাকালো ওসমান সাহেবের দিকে। ভুরো জোড়া বাঁকা করে নিয়ে মনে মনে বলল, সাধে কি আর বলি ধরিবাজ শ্বশুর। পুরোপুরি পাগল না হলেও পাগল কিন্তু হয়েছে বটে। আমার মেয়ে যে কতটা স্ট্রং দেখেছো। ও কিন্তু তোমার মতো ন্যাকামো করেনি, তোমার বাসায় গিয়েছে। আর তুমি বাংলা সিনেমার মতো হাতে ছুরি ধরে বলছো মেয়ে দিয়ে দিন। ভাগ্যিস শ্বশুরটা ভালো পেয়েছো, নয়তো আজ আর এই দুর্দশা চোখে সইতে হতো না। বাটা লাগানো ছুরিতে হাত কাটতে আসছে আহাম্মক। শেফা, ওকে লেবু জল দিয়ে দিও, নেশা বোধ হয় কাটেনি এখনো। রাগে গিজগিজ করে কয়েকটা কথা শুনিয়ে ঘরে চলে গেলেন ওসমান সাহেব। প্রজ্জ্বল বোকা বোকা চাহনি নিয়ে নিজের মামার কথাগুলো শুনল এতক্ষণ। পরপরেই সোফায় ধীপ করে বসে পড়ল ও বলল, মামুনি লেবু পানি দাও জলদি, বেশি করে দিও। এই ধরিবাজ শ্বশুর আর তার মেয়ের কাহিনীতে সত্যি এবার মাথা ঘুরাচ্ছে আমার, শরীর খারাপ লাগছে, তাড়াতাড়ি যাও। রুদ্রাক্ষ বরণ লালাফ আভা ছড়িয়ে কিছু ঘন্টা আগে গগনে দেখা মিলেছে পূর্ণ প্রভাকরের। তীর করে বয়ে চলা বাতাসে আবহাওয়া এক ছটা বিস্ময় নিয়ে আছে। মেঘমালয়ে ঘনীভূত কালো বর্ষার পাহাড় জমা না হলেও প্রকৃতি পড়েছে দোটানায়। মেঘমালয়ে ডাক হাঁকলেই বৃষ্টি নামবে যেন। একদিন যেতে না যেতেই চট্টগ্রামের সেই কাঙ্ক্ষিত ঠিকানায় এসে হাজির হয়েছে প্রজ্জ্বল। শেফা বেগম সকালে প্রাণপ্রিয় বান্ধবী সীমা হককে জানিয়ে রেখেছেন তার একমাত্র জামাই যাচ্ছে সেখানে। সীমা হক একটু অভিমান করেছিলেন বটে যে রীতির বিয়ে হয়েছে, অথচ তিনি জানেন না। তবে পরবর্তীতেই খুশিতে গদগদ হয়ে উঠেছেন তিনি। এখন সকাল 9টা কি 9:30। এর মধ্যে বহু প্রকারের খাবার দাবার তৈরি করে সাজিয়ে ফেলেছেন সীমা হক। প্রজ্জ্বল আসতে না আসতেই শুরু করে দিয়েছেন তার আপ্যায়ন। খুব মনোযোগ দিয়েই খাবার খাচ্ছে প্রজ্জ্বল। আর কি লাগবে না লাগবে সে নিয়ে জবরদস্তি তদারকি করছেন সীমা হক। এক প্রকার জামাই আদর বলা যায়। খাবার টেবিলেই প্রজ্জ্বলের সামনের একটা চেয়ারে হাজারো অস্বস্তি নিয়ে বসে আছে রিদিতা। ওর কটাক্ষ দৃষ্টি প্রজ্জ্বলের রাজকীয় আয়েশের উপর। প্রজ্জ্বলের উপর প্রচন্ড বিরক্ত রিদিতা। এসে থেকে একটা বারও ওর দিকে তাকায়নি অবধি। আর খাবারে এমন ভাবে মনোযোগ দিয়েছে যেন এই পৃথিবীতে এখন খাওয়া ছাড়া ওর আর বাকি কোনো কাজ নেই। হৃদির ভাবনার মাঝে গমগমে কণ্ঠে সীমা হকের বাড়ির কাছের মহিলা মোমেনা বেগম বললেন, ওই মাইয়া, খাওয়ান সামনে নিয়ে এত লালন চালন করে কিল্লাই, গলা কি কাটা বিচ্ছে লাহি? আয় কি পানি দিতাম, পানি খাবা? ভ্যাবাচাকা খেয়ে গেল রিদিতা। ঠোঁট উল্টে মহিলাটির দিকে তাকালো ও। সেই দুদিন আগে এখানে এসে থেকেই এই মোমেনা বেগম রিদিতাকে সহ্য করতে পারছে না দু চোখে। কেমন করে যেন তাকিয়ে থাকতো রিদিতার দিকে। সামনে পড়লেই মুখ বাঁকিয়ে চলে যেত। কিন্তু কি কারণে এই মাঝবয়সী মহিলা মোমেনা বেগম এমন করছেন তিনিই ভালো জানেন। অথচ আজ প্রজ্জ্বল আসতে না আসতেই তার মুখে হাসির জোয়ার এসেছে। ডাইনিং এ পাখা চলা সত্ত্বেও হাত পাখা ঘুরিয়ে চলেছেন প্রজ্জ্বলের মাথার কাছে। আগ বাড়িয়ে এটা ওটা প্লেটে তুলে দিচ্ছেন তিনি। প্রজ্জ্বল বারণ করেও লাভ হয়নি। তিনি আদর মাখা গলায় ভুলিয়ে ভালিয়ে প্রজ্জ্বলের প্লেটের উপর পাহাড় সমান খাবারগুলোতে চোখ বুলিয়ে হালকা নাক ছিটকাল। ছোট্ট একটা খাবারের দলা পাকিয়ে মুখে পুড়ে সামনে তাকাতেই প্রজ্জ্বলের সাথে চোখাচোখি হলো। আর সাথে সাথে সেই সুযোগে প্রজ্জ্বল চোখ টিপে দিল ওকে। ছোট খাবারের তলাটা আটকে গেল গলায়। কাশি উঠে গেল মুহূর্তে। সীমা বেগম তড়িঘড়ি পানি খাইয়ে দিলেন। আস্তে আস্তে খাও মামুনি। সীমা হকের কথা শুনে পানির গ্লাসে চুমুক দিয়ে হালকা বাঁকা হাসলো প্রজ্জ্বল। রিদির দিকে তাকিয়ে বলল, আসলে আন্টি, রিদির বয়সটা খুব কম, এই বয়সে প্রেগন্যান্সিটা একটু রিস্ক হয়ে যায়। প্রজ্জ্বলের কথা শুনে অবাক চোখে তাকালেন সীমা হক। রিদিতার মুখ তো হা হয়ে গেছে অলরেডি। কিসব বলছে এই ছেলে? প্রেগনেন্সি মানে? খাওয়া থামিয়ে হা হয়ে চোখ বড় বড় করে প্রজ্জ্বলের দিকে তাকালো রিদিতা। কিসব বলছো প্রজ্জ্বল? রিদিতা বা শেফা এ বিষয়ে তো আমায় কিছুই বলেনি। অসাবধানতা বশত রিদিতার প্রেগনেন্সিটা মেনে নিতে পারিনি আমি। বাচ্চাটা না নেওয়ার
জন্য বারণ করেছিলাম, তাই এত অভিমান ওর। প্রজ্জ্বল সীমা হককে আরো কিছু বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হলো। নিজের বয়ে আনা রিদিতার সেই বানানো ভুয়া প্রেগনেন্সির রিপোর্টটাও দেখিয়ে দিলেন। রিদিতা শুকনো ঢোক গেলল। শেষে কিনা ওর পাতা ফাঁদেই প্রজ্জ্বল ফাঁসিয়ে দিল ওকে। না, এই জেলেকে আর সহ্য করা যাচ্ছে না। এখানে আর কিছুতেই থাকবে না ও। রিদিতা খাবার ছেড়ে হবে উঠতে নিয়েছে। তখনই মোমেনা বেগম হাত পাখার গতি বাড়িয়ে দিয়ে মুখ ঝামটা মেরে বললেন, স্বামীর সাথে অভিমান করে এখানে এসে বসে আছে মাইয়া। না জানি পেটে বাচ্চা লয়ে কোন পরপুরুষের কথা ভাবতেছে, গলায় তো খাবার আটকাবই। মোমেনা আপা চুপ করুন, কি সব বলছেন? সীমা হক থামিয়ে দিলেন মোমেনা বেগমকে। রিদিতা রাগ করল না, তবে বিরক্ত হলো, প্রচন্ড রকমের বিরক্ত। এই মহিলা আর প্রজ্জ্বল দুজনেই জঘন্য হয়ে উঠেছে ওর কাছে। চেয়ার জোর করে সরিয়ে রিদিতা উঠে গেল ঘরে। রিদিতা উঠে যেতেই প্রজ্জ্বল খাবার ছেড়ে উঠল। হাত পরিষ্কার করে মোমেনা বেগমকে উদ্দেশ্য করে বলল, জানেন তো খালা, ওই মেয়ে সারাক্ষণ আমার কথাই ভাবে। তাই তো কাল রাতে ফোন করে বলল আমি অভিমান করেছি, তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমায়, আর থাকতে ইচ্ছে করছে না। ফোন করেছিল তোমায়? সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলেন সীমা হক। রিদিতা আমি বলতে পাগল আন্টি। একটা দিন আমাকে না দেখে অভিমান ভেঙে গেছে, নিজে থেকে ফোন করে ডেকেছে, এত ভালোবাসে। হয়ে গেছে আপনার, এবার যেতে পারি? রিদিতার কথা শুনে চমকে উঠলেন সীমা বেগম। সে কি, আজকে চলে যাবি? মানে কি? প্রজ্জ্বল তো আজকেই এলো, আর 2 দিন থেকে যা, তোর আঙ্কেলও ফিরুক। বললেন, আন্টি অন্য কোনো দিন আসবো, একদম বাবুকে নিয়ে, আমাদের ছোট্ট পিচ্চিকে নিয়ে। এমন অবস্থায় ওকে কোথাও রাখতে। রিদিতার দিকে তাকাতেই থেমে গেল প্রজ্জ্বল। রিদিতার কটমট দৃষ্টি ওর উপর। প্রজ্জ্বল হাসি মুখে সীমা হকের থেকে আজ আসি বলে বিদায় নিল। রিদিতাও হালকা জড়িয়ে ধরে সীমা বেগমকে সামলে নিল। প্রজ্জ্বল রিদির লাগেজটা হাতে নিতেই রিদি পট করেই প্রজ্জ্বলের বাঁ হাতের একটা বাহু চেপে ধরল। প্রজ্জ্বল থতমত খেয়ে রিদির হঠাৎ ভালো মানুষই খেয়াল করে দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারল রিদিতা ওই মোমেনা বেগমের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে হালকা হাসির রেশ, আর মোমেনা বেগমের চেহারা দেখার মতো হয়েছে। নিকোষ কালো মেঘের ধাঁচ ওনার চোখে মুখে পড়েছে। গেট অব্দি প্রজ্জ্বল রিদিতাকে এগিয়ে দিলেন সীমা বেগম। প্রজ্জ্বল আরো একবার তাকে বিদায় জানিয়ে গাড়ি টান দিল। আধা ঘন্টা যাবৎ গাড়িতে কারো মধ্যে কোনো কথা নেই। ঘন্টাখানেক যেতেই রিদিতা হঠাৎ গাড়ি থামাতে বলল প্রজ্জ্বলকে। প্রজ্জ্বল বুঝতে না পেরে গাড়ি থামিয়ে দিতেই রিদিতা গটগট করে লাগেজ হাতে নেমে পড়ল। প্রজ্জ্বল প্রথমত কিছু বুঝতে না পারলেও মস্তিষ্ক চকিত হতেই গাড়ি একদিকে রেখে লক করে চটপট নেমে পড়ল। প্রজ্জ্বল নেমে রাস্তা ধরে দুদিকে তাকিয়ে কোথাও হদিশ পেল না রিদিতার। খেই হারিয়ে পিছনের রাস্তা ধরে কিছুটা সামনে দ্রুত গতিতে এগিয়ে গেল প্রজ্জ্বল। 1-2 মিনিটে কোথাও উধাও হলো এই মেয়ে। অদ্ভুত তো, প্রজ্জ্বলের চোখ হঠাৎ রাস্তা ছাপিয়ে ডান দিক ধরে যেতেই মুখে চিন্তিত ভাব কাটিয়ে প্রশস্ত হলো হাসি। ছুটে গেল সেই দিকটায়। রিদিতা সেখানে কাঠের পাতানো একটি ব্রিজ মতো জায়গায় পানিতে পা ডুবিয়ে বসেছে। বিশাল আকার একটা নদী, দেখে মনে হচ্ছে এই জায়গাটা ছোট রকমের একটা ফেরিঘাট, তবে জনমানব শূন্য একেবারে। প্রজ্জ্বল প্যান্ট কুটিয়ে রিদির পাশে বসে পানিতে পা ডুবিয়ে পড়ল। তোরা বাবা মেয়ে এমন উল্টো ধাঁচের কেন বুঝি না। হুটহাট ছোটখাটো অ্যাটাক করিয়ে দিস আমার। একদিন সুদে আসলে সব প্রতিশোধ নিয়ে নেব। প্রতিশোধ? প্রতিশোধ নেওয়ার কি বাকি আছে আর? আর কিসের প্রতিশোধ নিলেন আপনি আমার জীবনটা এলোমেলো করে? ভালোবাসা আপনি শিখিয়েছিলেন আমায়, মাঝপথে ছেড়ে দিয়ে এখন দরদ উতলে পড়ছে। চলে যান এখান থেকে, খুশি হব। রিদিতার উল্টো ধাঁচের কথায় কর্ণপাত করল না প্রজ্জ্বল। উঠে দাঁড়িয়ে রিদির এক হাত ধরে পড়ল। এসব কথা না হয় বাসায় গিয়ে হবে, এখন চল, ফিরতে দেরি হবে, অনেকটা পথ আছে এখনো। রিদিতা জোর করেই হাতটা ছাড়িয়ে নিল প্রজ্জ্বলের হাতে। উঠে দাঁড়িয়ে কটাক্ষ করে পড়ল,
আপনার সাথে এক পা রাস্তাও যেতে চাই না আমি, যেতে চাই না আমি। চলে যান এখান থেকে, অসহ্য লাগে আপনাকে। আপনার থেকে পিছু ছাড়াতে এখানে এসেছি, বুঝতে পারছেন না আপনি? আপনার থেকে বরাবরের মতো মুক্তি যাচ্ছি, এই মুহূর্তে এখান থেকে চলে যান। প্রজ্জ্বল মাথা নিচু করে রিদি তার প্রত্যেকটা কথা শুনল। তারপর হঠাৎ অগ্নি দৃষ্টি নিয়ে রিদির দিকে তাকিয়ে ওর কোমর চেপে কাছে টেনে নিল। শক্ত করে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, নিজে সবসময় যা বুঝিস সেটাকে বড় মনে করিস কেন? আমার কথা শোনার তো কখনো প্রয়োজন মনে করিস না। সেদিন পরীক্ষা শেষেই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম আমি। রাতে তোকে সারপ্রাইজ দেব বলে প্রথমে তোদের বাসার দিকে গাড়ি ছুটিয়েছিলাম। রাস্তায় কতবার ফোন করেছিলাম জানিস? তোর কোনো আইডিয়া আছে কত চিন্তার মধ্যে আমি চট্টগ্রাম থেকে ফিরেছিলাম? আমার কথার অবাধ্য হয়ে দেরিতে ফিরেছিলি। আমি না থাকায় তখন খুব ডানা গজিয়েছিল। একটা দিন বান্ধবীদের সাথে না বের হলে হতো না? তাও আবার ফিরেছিলি কত রাতে। সেদিন তোদের বাসার রাস্তার সামনে তোর দম ফাটানো চিৎকারে কি অবস্থা হয়েছিল আমার জানিস? থমকে গিয়েছিলাম সেদিন। তোর হৃদয় কাঁপানো চিৎকারে কলিজা ছিঁড়ে যাচ্ছিল আমার। দম আটকে এসেছিল, হৃদস্পন্দন থেমে গেছিল কয়েক মুহূর্তের জন্য। কম্পিত হাত পায়ে তুলে নিয়েছিলাম তোকে। তোর প্রত্যেকটা চিৎকারে আমার নিঃশ্বাস থেমে যাচ্ছিল। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়েছিলাম। প্রজ্জ্বলের কথা শুনে রিদি তার ছাড়িয়ে নেওয়ার জন্য ছটপটানি থেমে গেছে অনেকক্ষণ। ছলো ছলো চোখে তাকিয়ে আছে ও প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল রিদিকে আর একটু শক্ত করে চেপে ধরে বলল, সেটুকু অবধি ঠিক ছিল। সেবারের মতো বাঁচিয়ে নিয়েছিলাম তোকে। ভেবেছিলাম তুই ঠিক হয়ে গেলে তোকে নিয়ে বিদেশে পাড়ি দেব আমি। কিন্তু সেই পরিকল্পনা ওভাবেই থেকে যায়। রায়হান আবারও তোকে অ্যাসিড অ্যাটাকের পরিকল্পনা করে। তোদের বাসার চারদিকে লোক লাগানো ছিল আমার। সে ফাঁকেও রায়হান ঢুকেছিল বাসায়। সেদিন রাতে নাইম তোর ওষুধ দিতে এসে রায়হানকে দেখতে পেয়েছিল কার্নিশ পেয়ে উঠতে। সেদিন নাইম না দেখলে হয়তো তোকে হারিয়ে ফেলতাম চিরতরে। রিদিতা এখনো ছলো ছলো চোখে তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল আবারও বলল, রায়হান থামিনি সে অবধি। সেদিন পালিয়ে গেলেও পরবর্তীতে নিপাকে কিডন্যাপ করে ও। নিপা আপু? কৌতূহল নিয়ে প্রশ্ন করল রিদিতা। নিপা। কোনো হদিস পাচ্ছিলাম না ওর। রাতুল ভাইয়ার পাগল পাগল অবস্থা। আর এই কারণে হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি। নিপাকে খুঁজে পাওয়ার পর আমি তোকে বিদেশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাল্টাই। আমি তো এদেশ ছাড়তে পারবো না। আমার পরিবার, মামু মামুনি সবাইকে দেখতে হবে আমায়। তাই তোকে জিসানের সাথে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি সিদ্ধান্তটা ভুল ছিল আমার, কিন্তু তুই ক্ষমা চাওয়ার সুযোগটা অবধি দিসনি। ভালোবাসি কোনোদিন বললি না, আর ডিরেক্ট ঘৃণা করে বলে দিলি। এত সহজে বলছিল। কষ্ট হয়নি? একটু কষ্ট হয়নি? চলে যেতে বললি না? চলে যাব, একেবারে চলে যাব তোর জীবন থেকে। একা থাকতে চাচ্ছিস থাক, দূর থেকেই পাশে থাকবো তোর। তবে কোনোদিন তোর চোখের সামনে আসবো না। প্রজ্জ্বল ছেড়ে দিল রিদিতাকে। গটগটে পায়ে চলে গেল সে। রিদিতার হাত পা কাঁপছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। অকারণেই এই বিশ্বাসযোগ্য মানুষটার একটা অপরাধে এত দূরে ঠেলেছিল ও। রিদির এবার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। পা দুটো অবশ লাগছে। নিজেকে সামলাতে না পেরে ওখানেই বসে পড়ল রিদিতা। শ্রাবণ মেঘের দেশে গুরুম গুরুম শব্দ ছড়াতেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। প্রকৃতি দোটানা থেকে মুক্তি পেল। বৃষ্টির শীতলতা রিদিতাকে ছুতেই চকিত হলো ও। স্বরচিত স্বরে বৃষ্টির ঝমঝমানো শব্দ ছাপিয়ে চিৎকার করে উঠল প্রজ্জ্বলের নাম ধরে। রিদির ডাক কানে যেতেই সব ভুলে গেল প্রজ্জ্বল। ঘাড় ঘুরিয়ে রিদিতাকে বসে থাকতে দেখে ছুটে এলো সে। হাঁটু মুড়িয়ে রিদির গালে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে হৃদরানী, কি হয়েছে? আজ এই বর্ষণ ভিজাতে পেরেছে আমার প্রেমিক পুরুষের মন। আবারও ফিরিয়ে দিয়েছে আমার প্রতি দুর্বলতম মানুষটাকে। আজ আমার খুশিতে বর্ষণ আত্মহারা হয়েছে। আমার খুশিতে মেঘ ময়ূরীর হিংসে হচ্ছে। সেই হিংসে পৃথিবীময় ছড়িয়ে দিতে দিতে বলতে চাই, ভালোবাসি প্রজ্জ্বল, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি।
হৃদিতা এক নিঃশ্বাসে কথাগুলো চিৎকার করে বলে 2 সেকেন্ডের জন্য আবদ্ধ করল প্রজ্জ্বলের কম্পিত ওষ্ঠদয়। লজ্জাসিক্ত আখি পল্লব খুশিতে মাতোয়ারা হয়ে দৃষ্টি আড়াল করার তাগিদে প্রশস্ত বুকে নেমিয়ে রইল। অবাধ্য হাত খামচে ধরল বুকের কাছে শার্টের অংশ। রিদ্রাণী, প্রজ্জ্বলের বুকে মাথা গুজে রেখেই বলল হৃদিতা। তখনের লজ্জাজনক কাজে এখনো আখি পল্লব নেতিয়ে আছে। বৃষ্টি থামেনি এখনো। হৃদিতা প্রজ্জ্বল ঘাটের পানিতে পা ডুবিয়ে বসে আছে। আমাদের ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু বলো তো? হৃদিতা এবার চোখ তুলে তাকালো। কিছু মুহূর্ত প্রজ্জ্বলের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল। প্রজ্জ্বল মৃদু হেসে রিদিকে হাতে দিয়ে আবারও আগলে নিয়ে বলল, এই প্ল্যানটা নিশ্চিত তোর বাবার ছিল। ভুয়া রিপোর্ট বানিয়ে জামাইকে ফাঁসানোর মোক্ষম সুযোগটা কিছুতেই হাতছাড়া করেননি ধরিবাজ শ্বশুর। হৃদিতা আবারও জোর করে হাসলো, বলল, আব্বু আম্মু দুজনেই হেল্প করেছে, তবে আইডিয়া ছিল আমার, আর প্ল্যানটা সাকসেস করে দিয়েছে ফুপ্পি। আম্মা? জি, আপনার আম্মা। ফুপ্পির একজন বান্ধবী গানি ডাক্তার, তাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার জোর জবরদস্তি করে রিপোর্ট বানিয়ে নিয়েছিলাম। তোদের পুরো বংশটাই ধরিবাজ। দুজনেই হেসে উঠল আবার। হৃদিতা হাসি থামিয়ে কোনো রকমে বলল, আচ্ছা, ওই মোমেনা বেগম কি আব্বুর মতো তোমার উপর ক্রাশ টাশ খেয়েছে নাকি? ওই মহিলা আচ্ছা খচ্চর, আমায় যেয়ে থেকে 2 চোখে সহ্য করতে পারছিল না, আর আপনি যেতেই বলে জল। প্রজ্জ্বল হাসলো। রিদির গালে গাঢ় করে অধর ছুঁয়ে বলল, মায়া, মায়া, ও মায়া, তুই বুঝবি না। তোর মতো তিত করল্লাকে দেখলে সবাই তো ঝগড়া করবেই। আমাকে দেখে শেখ একটু, কত মিষ্টি একটা ছেলে। হ্যাঁ, মিষ্টি না ছাই। টেস্ট করে দেখবি আবার? 2 সেকেন্ডে বোধহয় বুঝতে পারিসনি। প্রজ্জ্বলের লজ্জা মিশ্রিত কথায় চোখ নিভিয়ে প্রজ্জ্বলকে জড়িয়ে ধরল হৃদিতা। ভাবছি আজ কাজী অফিসে বিয়েটা সেরে তারপর এদিক থেকে হানিমুনে চলে যাব। সীমান্তিকে বলে এলাম না, পরের বার পুচকে নিয়ে যাব। চল, বিয়ে করব আজকেই। প্রজ্জ্বল দুহাতে এবার শক্ত করে জড়িয়ে নিল হৃদিতাকে। মাথায় বার কয়েক অধর ছুঁয়ে ফিসফিসিয়ে উঠল। বৃষ্টির তোড় কাঁপিয়ে সেটা পৌঁছে গেল হৃদিতার কর্ণকুহরে। কথা দিয়েছিলাম আগলে রাখবো মরণ অব্দি। হঠাৎ এক ভয়ঙ্কর রাত উল্টে পাল্টে দিল সবকিছু। থেমে গেছিলাম আমি। মাঝপথে এসে কষ্ট হলেও ছাড়তে চেয়েছিলাম, জানি এমন ভয়ঙ্কর কোনো রাত না আসুক এই পৃথিবীতে। মায়াময়ের ঝলসানো চেহারার তীব্র চিৎকারে অসহায় না হোক প্রেমিক পুরুষ। তার মেঘবালিকার মায়াময়ের চেহারা দেখে শুধু বারংবার হৃদস্পন্দন বাড়ুক। চঞ্চল হোক হৃদস্পন্দন তার উচ্ছল হৃদয় হরণীকে দেখে। ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি আমার হৃদস্পন্দন থামিয়ে দেওয়া হৃদরানীকে।